হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো HTML এর এই লেকচারে আমরা দেখব ডোমেইন নেম, ওয়েব অ্যাড্রেস এবং ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। ডোমেইন নেমের আন্ডারে আমরা দেখব ডোমেইন নেম কি, ডোমেইন নেমটা কত প্রকার ও কি কি, ডোমেইন নেম কেন কিনতে হয়, এবং দেখব ডোমেইন নেম নির্বাচন করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে। এরপর দেখব ওয়েব অ্যাড্রেস কি, এবং ওয়েব পেজের অ্যাড্রেসের যে বিভিন্ন অংশগুলো থাকে সেগুলো একটু আমরা বর্ণনা করব। দেন ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট থেকে দেখব ওয়েব সার্ভার কি, ওয়েব ক্লায়েন্ট কি। প্রথমে শুরু করা যাক, ডোমেইন নেম কি। ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্তির জন্য একটি নির্দিষ্ট নাম, আর কিছুই না। ফর এক্সাম্পল ধরো facebook.com, তো ওই যে facebook.com এটাই হচ্ছে ডোমেইন নাম বা ডোমেইন নেম। এটা অবশ্যই ইউনিক। কেন ইউনিক? তুমি যখন facebook.com লিখে সার্চ করবা একটাই ওয়েবসাইট আসবে যেটার নাম হচ্ছে ফেসবুক। এইটা আমরা জানতাম। কনগ্রাচুলেশন। যদি একই নামে অনেকগুলো ওয়েবসাইট থাকে তাহলে নিশ্চয়ই কনফিউশন ক্রিয়েট হবে যে আমি একটা সার্চ করতে গিয়ে আরেকটা চলে আসবে। তো এই নামটা অবশ্যই ইউনিক হতে হবে। তো এখানে বলা হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্তির জন্য কম্পিউটারের নির্দিষ্ট বা ইউনিক আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়ে থাকে, যেটা আমরা আগের লেকচারে দেখেছি যে আইপি অ্যাড্রেসটা আসলে কি, সেটা প্রয়োজনটা কি। তো এই আইপি অ্যাড্রেসের যে আলফানিউমেরিক নামটা সেটাই হচ্ছে ডোমেইন নাম। কেন? কারণ তুমি আইপি অ্যাড্রেস 192, 178 এভাবে তুমি কয়টা ওয়েবসাইট মনে রাখবা, কিন্তু সেটা যদি কোনো নামে আসে ফেসবুক, গুগল, লিঙ্কডইন, তাহলে কিন্তু নামগুলো আমাদের মনে রাখা সহজ। সঠিক বলেছেন। তো বেসিক্যালি আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক নামকেই বলা হয় ডোমেইন নেম বা ডোমেইন নাম। যেমন শিক্ষা.org এটা একটা ডোমেইন নেম। এখন এই ডোমেইন নেম ব্যবহার করে বেসিক্যালি 172.168.10.1 আইপি নাম্বারের কম্পিউটারকে খুঁজে পাওয়া যায়। এখন সাধারণ একটা ইউজারের জন্য এই আইপি অ্যাড্রেস থেকেও কিন্তু শিক্ষা.org এটা মনে রাখাটা সহজ, তাই ডোমেইন নেমটার আবিষ্কার হয়েছে। ডোমেইন নেমকে আমরা ডট অপারেটরের সাহায্যে বা ডট চিহ্ন দিয়ে দুই ভাগে ভাগ করতে পারি, যেখানে একটাকে বলবো আমরা নিজস্ব নাম আর একটাকে বলবো টপ লেভেল ডোমেইন। যেমন abir.it.com, এখানে আবির আইটি এটা হচ্ছে নিজস্ব নাম এবং .com যেটা আছে এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন বা ডোমেইন টাইপ। এই যে আবির আইটি যে ওয়েবসাইটটা আছে, যে ডোমেইনটা আছে, তার ডোমেইন টাইপ কি হবে বা তার টপ লেভেল ডোমেইন কি হবে? তাহলে এই ডোমেইন টাইপ বা টপ লেভেল ডোমেইন দুই প্রকার, একটা হচ্ছে জেনারিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি কোড ডোমেইন। এগুলো বইয়ে এভাবে সাজিয়ে দেওয়া নাই, আমি বিভিন্ন বই থেকে কালেকশন করে এই লেকচারটা রেডি করেছি, সো ডোন্ট মিস ইট। আপনি তো বিরাট হৃদয়ের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এই জেনারিক ডোমেইনের আন্ডারে 8টি ডোমেইন রয়েছে যেগুলো আমরা প্রায় সময় ব্যবহার করি, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। প্রথমে আছে .com। .com মানে হচ্ছে ডট কমার্শিয়াল অর্গানাইজেশন। .gov দিয়ে বোঝায় গভর্নমেন্ট ইনস্টিটিউশন, যেগুলো গভর্নমেন্টের আন্ডারে আছে সেই ওয়েবসাইটগুলোতে .gov থাকে। .mil মানে হচ্ছে মিলিটারি, ইউএস আর্ম ফোর্সের যে ওয়েবসাইটগুলো যারা .mil ইউজ করে। দেন .net নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অর্গানাইজেশন যারা চালায় ওরা .net ইউজ করে। দেন .edu মানে এডুকেশন ইনস্টিটিউশন, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে ওদের ওয়েবসাইটগুলো সবসময় .edu ডোমেইনের আন্ডারে হয়ে থাকে। .int মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বোঝায়। .org যেগুলো নন প্রফিট অর্গানাইজেশন তারা .org ব্যবহার করে। .tv যেগুলো টেলিভিশন মিডিয়া আছে তারা .tv ইউজ করে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে জেনারিক ডোমেইন। এবার একটু দেখে নেই কান্ট্রি কোড ডোমেইনে কোনগুলো রয়েছে। খেয়াল করলে দেখবে কিছু ওয়েবসাইট আছে বাংলাদেশের, ওগুলোতে শেষে .bd থাকে। যেমন কোনো কিছু একটা সামনে থাকবে ডোমেইন নেম, তারপর .gov.bd বা .com.bd। হ্যাঁ, এটা এই জেনারিক ডোমেইন যেটা আছে তারপরে বসে। মনে রাখবা জেনারিক যে ডোমেইনটা আছে তারপরে বসবে। তাহলে .bd দিয়ে বোঝায় বাংলাদেশ, .in দিয়ে বোঝায় ইন্ডিয়া,
.pk দিয়ে বোঝায় পাকিস্তান, .eg দিয়ে বোঝায় মালয়েশিয়া, .cn দিয়ে বোঝায় চীন, .us দিয়ে বোঝায় যুক্তরাষ্ট্র, .tr দিয়ে বোঝায় তুর্কি, .jp দিয়ে বোঝায় জাপান এবং .bt দিয়ে বোঝায় ভুটান। এগুলো নৈবেত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো এগুলো মনে রাখবে। এই যে খেয়াল করো www.abirit.com.bd, তাহলে এটা একটা কমার্শিয়াল ওয়েবসাইট। এই যে বললাম commercialorganization.com, সো এটা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন যেটা বাংলাদেশের, সো .bdটা শেষে বসানো হয়েছে। এবার আমরা দেখবো এই ডোমেইন নেমটা কেন কিনতে হয়, এটা কেনার কি দরকার। প্রত্যেকটি ডোমেইন নেমকে ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম, প্রত্যেকটি ডোমেইন নেমকে যদি রেজিস্ট্রি করা হয় অর্থাৎ কেনা হয়, তবে এটি সারা বিশ্ব হতে একটা ইউনিক আইডেন্টিটি পাবে, অর্থাৎ একই নামে আর কেউ কিনতে পারবে না। আমি একটা নাম যখন কিনে নিব ওই নামটা আর কেউ ইউজ করতে পারবে না, সো এটা ইউনিক হবে এবং এই নামটা চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ ইন্টারনেটে অ্যাক্সেস করে খুঁজে পাবে। সো ডোমেইন নেমটা এই জন্যই কিনতে হবে। ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস নামক প্রতিষ্ঠানটি সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইনকে নিয়ন্ত্রণ করে রাখে। তো এই ICANN এর একটি অলাভজনক অনুবিভাগ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি IANA, যারা মূলত এই ডোমেইন নেমটা রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়ে থাকেন। ওকে, এবার আমরা দেখি ডোমেইন নেম তো আমরা কিনবো, ভালো কথা, কিন্তু এই ডোমেইন নেমটা ঠিক করার জন্য আমাদের কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে, ইচ্ছে মতো দিলে হবে না। প্রথমটা হচ্ছে ডোমেইন নেম প্রতিষ্ঠানের নাম, ব্যবসা বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হওয়া বাঞ্ছনীয়। মানে আমি যেই উদ্দেশ্যে ওয়েবসাইটটা বানাবো, আমি কোনো ব্যবসায়িক কাজে যদি বানিয়ে থাকি তাহলে আমি সেই রিলেটেড কোনো একটা নাম দিব, যদি এটা আমার কোনো প্রতিষ্ঠানের নাম হয় আমি সেই রিলেটেড নাম দিব, ঠিক আছে। তাহলে এই নামটা নির্বাচন করতে গেলে আমাকে আগে আমাদের উদ্দেশ্য অনুযায়ী নামটা ঠিক করতে হবে। এটি যতটা সম্ভব ছোট হওয়া উচিত, অনেক যদি বড় হয় এটা অনেকে মনে রাখতে পারবে না, এটা মনে রাখা যাবে না, এবং তোমাকে যখন কেউ জিজ্ঞেস করবে তুমি সেটা বলতেও পারবে না ঠিক মতো, কারণ অনেক বড় নাম, তুমি বলতেও তো তোমার বিরক্ত লাগবে। সো ব্র্যান্ডিং করার জন্য নামটা ছোট হওয়া উচিত। এরপরে সহজে যাতে মনে রাখা যায় সেটা খেয়াল রাখতে হবে। নামটা যদি কঠিন হয়, অনেক কঠিন কোনো শব্দ হয়, সেটা মানুষ মনে রাখতে পারবে না, তোমার ব্র্যান্ডিংয়ে কিন্তু তখন অসুবিধা হবে, সো এটাও খেয়াল রাখতে হবে। দেন এটার বানানযোগ্য এবং উচ্চারণযোগ্য হতে হবে, নামটা দেখে যাতে মানুষ বুঝতে পারে যে আসলে উচ্চারণ করে যাতে পড়তে পারে, নামটা খুব কঠিন যাতে না হয়। সো এই বিষয়গুলো তুমি যদি খেয়াল রাখো তাহলে একটা পারফেক্ট ডোমেইন নেম নির্বাচন করা সম্ভব। এবার আমরা দেখি ওয়েব অ্যাড্রেস বলতে কি বোঝায়। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়। তাহলে ওই ঠিকানাটাকেই বলা হয় ওয়েব অ্যাড্রেস। যেমন www.abirid.com, এই পুরোটাকে বলা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি জানি না, ঠিকানা। আমাদের মানুষের যেমন একটা বাসার ঠিকানা আছে, সেরকম প্রত্যেকটা ওয়েবসাইটেরও একটা ঠিকানা আছে। আমি যখন ব্রাউজারে গিয়ে সেই ওয়েবসাইটটাকে খুঁজবো, অ্যাড্রেস বারে যা লিখবো ওটাকেই বলা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। ক্লিয়ার? একদম সিম্পল একটা জিনিস ওয়েব অ্যাড্রেস। প্রতিটি ওয়েব অ্যাড্রেসের পিছনে একটি আইপি অ্যাড্রেস কাজ করে, এই জন্যই কিন্তু এই নামটা ইউনিক হয়। আমরা ডোমেইন নেমে পড়েছি যে এই যে এটা birit.com, এটাকে বলা হয় ডোমেইন নেম। ডোমেইন নেমটা কোত্থেকে আসে? আইপি অ্যাড্রেস থেকে আসে। তো কেন আসে? কারণ আইপি অ্যাড্রেসটা কঠিন, আমরা মনে রাখতে পারি না, ডিজিটগুলো মনে রাখা সম্ভব না, যার কারণে আমরা এটাকে আলফা নিউমেরিকে নিয়ে আসি, একটা নামে নিয়ে আসি। যখন সেটাকে শব্দ হয় এটা আমরা মনে রাখতে পারবো, রাইট? তো এই পুরোটাকেই বলা হয় কি ওয়েব অ্যাড্রেস। তো এখানে বলা হচ্ছে প্রতিটি ওয়েব অ্যাড্রেসের পিছনে একটি আইপি অ্যাড্রেস কাজ করে। ইন্টারনেটে যখন কোনো ওয়েব অ্যাড্রেস লিখে এন্টার প্রেস করা হয়, আমি সার্চ করার জন্য লিখলাম আবিরাটি, লিখে এন্টার দিলাম, তখন ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমের মাধ্যমে তা আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয়ে যায়। আমি সার্চ করছি আবির লিখে, কিন্তু সেটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে যাবে। দেন সে ওই আইপি অ্যাড্রেস ধরে নির্দিষ্ট কম্পিউটারকে খুঁজে নিয়ে আসবে, ওয়েবসাইটটাকে খুঁজে নিয়ে আসবে। এভাবেই ওয়েব অ্যাড্রেসটা কাজ করে। এবার আমরা দেখি এই যে ওয়েব পেজের অ্যাড্রেস আমরা দেখলাম www. একটা দেওয়া আছে অ্যাড্রেস, এটা বিভিন্ন অংশ নিয়ে আমরা একটু শিখব। প্রথমে আছে প্রোটোকল।
কম্পিউটার নেটওয়ার্ক ও টেলিকমিউনিকেশনে ডেটা আদান প্রদানে ব্যবহৃত নিয়ম নীতিকে প্রোটোকল বলা হয়। মানে কম্পিউটার নেটওয়ার্কে এবং টেলিকমিউনিকেশনে ডেটা যে ট্রান্সফারটা হচ্ছে সেটা কিছু নিয়ম নীতি অনুসরণ করে, একটা নিয়ম মেনে চলে, এটাকেই বলা হয় কি প্রোটোকল। যেমন HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPS, ফাইল, টেলনেট, এগুলো হচ্ছে এক একটা প্রোটোকল। প্রত্যেকটা ওয়েবসাইটের শুরুতে কিন্তু এটা থাকে। আমি একটু আগে যে ওয়েব অ্যাড্রেসটা দেখিয়েছি www. তার আগে এই প্রোটোকলটা বসে http:// বা https:// এগুলো থাকে, এটাকে বলা হয় প্রোটোকল। এরপরে থাকে কি হোস্ট নেম বা কম্পিউটার নেম, ওই যেটা abir.com যেটা আছে এটাকে বলা হচ্ছে হোস্ট নেম বা কম্পিউটার নেম। ডোমেইনের আওতাভুক্ত কোনো কম্পিউটারকে নির্দেশ করার জন্য যে নাম ব্যবহার করা হয় সেই নামটাকে কি বলে? হোস্ট নেম বলে। হোস্ট নেমের একটি অংশ হচ্ছে ডোমেইন নেম। ওই যে abir.it.com পুরোটা কিন্তু হোস্ট নেম, বাট আমি যদি abir.it বলি ওটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। ওকে, ডিরেক্টরি পাথ, হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলের পাথকে ডিরেক্টরি পাথ বলা হয়। যেমন abir.it পরে যদি কোনো একটা ফাইল থাকে, কোনো ফোল্ডার থাকে, আমরা স্ল্যাশ দিয়ে সেটাকে লিখতে পারি abir.it/about বা abir.it/home। এভাবে আমরা যখন স্ল্যাশের পরে কিছু লিখি, এই যে পুরো পাথটা এটাকে বলা হয় ডিরেক্টরি পাথ। মানে যে হোস্ট কম্পিউটারটা আছে তার ফাইলের যে পাথটা আছে সেটাকে বলা হয় ডিরেক্টরি পাথ। দেন ডকুমেন্ট নেম, হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলের নামটাকে বলা হয় ডকুমেন্ট নেম। তো এগুলোই হচ্ছে বেসিক্যালি ওয়েব পেজের অ্যাড্রেসের বিভিন্ন অংশ। এবার আমরা দেখব আমাদের থার্ড টপিক যেটা ছিল ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট থেকে। ওয়েব সার্ভার কি? ওয়েব সার্ভার একটি বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার যা একসাথে অনেক ব্যবহারকারী বা ক্লায়েন্টকে সেবা প্রদান করবে। বেসিক্যালি সার্ভার ও হচ্ছে কি করবে? ক্লায়েন্টকে সেবা প্রদান করবে। সেই সার্ভারটা হার্ডওয়্যার ও সফটওয়্যার রিলেটেড একটা যন্ত্র বা ডিভাইস যে কি করবে? ক্লায়েন্টকে সেবা প্রদান করবে। যেমন বাংলাদেশ সরকারের সকল ধরনের ফর্ম এই যে forms.gov.bd এই অ্যাড্রেসে পাওয়া যায়। আবার কোনো ক্রেতা তার বাসায় বসে থেকে ওয়েব সার্ভারে রাখা কোনো বিক্রেতার ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে সার্ভারটা কি? সে সেবা প্রদান করবে। ক্লায়েন্ট যখনই চাইবে সে ক্লায়েন্টকে একটা সেবা প্রদান করবে। এটাই হচ্ছে ওয়েব সার্ভার। এটা হচ্ছে লোকাল কম্পিউটার, এই হচ্ছে ওয়েব সার্ভার। তো কম্পিউটার থেকে আমরা সার্ভারে অ্যাক্সেস করে কোনো কিছু চাই, সেটা সার্ভার আমাদেরকে রিটার্ন করে আবার। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি ওয়েব সার্ভার। তো এবার আসি ক্লায়েন্ট কি। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যখন কোনো ব্যবহারকারী সাধারণত টিসিপি অথবা আইপি প্রোটোকল ব্যবহার করে ওয়েব সার্ভারের কাছে কোনো তথ্য বা উপাত্ত চেয়ে অনুরোধ পাঠায় তখন তাই ক্লায়েন্ট বলে। আমি বুঝি না। এই যে আমি একটু আগে দেখলাম লোকাল একটা কম্পিউটার দেওয়া আছে, সেখান থেকে আমি ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমার এটা দরকার, আমাকে দাও, তখন সার্ভার সেটা আমাকে দিবে। তাহলে যেই আমি বা ব্যবহারকারী সার্ভারের কাছে কোনো তথ্য বা উপাত্ত চাচ্ছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমার এটা দরকার, আমাকে দাও, সে আমি হচ্ছে কি? ওয়েব ক্লায়েন্ট। সিম্পল জিনিস, সার্ভার সার্ভিস প্রদান করবে এবং ক্লায়েন্ট সেই সার্ভিসটা নিবে। লাইক এস, আমি রেস্টুরেন্টে খেতে গেলাম, ওয়েটার আসলো, আমি ওয়েটারকে বললাম আমাকে এই জিনিসগুলো দাও, আমি অর্ডার দিলাম, আমি হচ্ছি ক্লায়েন্ট, সে ওয়েটার আমাকে সেটা দিয়ে দিল, সে সার্ভিস প্রদান করলো। তাহলে আমি আগে চাচ্ছি, আমি রিকোয়েস্ট করছি যে আমাকে এই জিনিসটা দাও, তখন সে আমাকে দিবে। সো এটাই হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সম্পর্ক। এই যে ওরা হচ্ছে ক্লায়েন্ট, ও হচ্ছে সার্ভার। তারা ইন্টারনেট অবশ্যই লাগবে, ইন্টারনেট ব্যবহার করে তারা সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, দেন সার্ভার সেটা পড়ে প্রসেস করে একটা রিপ্লাই দেয়। এটাই হচ্ছে ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক। এখন ক্লায়েন্ট সার্ভারে দুইটা কাজ করতে পারে, সে ডাউনলোড করতে পারে কোনো কিছু সার্ভার থেকে, আবার সার্ভারে চাইলে আপলোড করতে পারে। রাইট? ডাউনলোড কি? কম্পিউটার নেটওয়ার্কে ডাউনলোড বলতে বোঝায় কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট থেকে কোনো তথ্য নিজস্ব কম্পিউটার বা ডিভাইসে সংরক্ষণ করা। সেটা সার্ভারে আছে, আমি সার্ভার থেকে আমার কম্পিউটারে নিয়ে আসলাম। যেমন ইমেইল বা ওয়েবসাইট হতে কোনো ফাইল নিজের ডিভাইসে সেভ করা। ফেসবুকে আমরা স্ক্রল করছি কোনো কিছু চাইলে সেভ করে নিয়ে ফেলতে পারি, বা কোনো ওয়েবসাইট থেকে কোনো ছবি ভালো লাগলো আমরা সেভ করে নিয়ে ফেললাম, বা ইমেইলে আমাকে কেউ ইমেল পাঠালো, আমার ইমেল থেকে অ্যাটাচমেন্ট থেকে আমি ইমেল থেকে ছবিটা নিয়ে ফেললাম। এটাকে বলা হয় ডাউনলোড করা, মানে নিজের সিস্টেমে সেভ করে রাখা।
তাহলে আপলোড কি হবে? উল্টো। আপলোড হচ্ছে স্থানীয় সিস্টেম থেকে বা আমার নিজের কম্পিউটার থেকে কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাহায্যে দূরবর্তী কোনো সিস্টেমে তথ্য পাঠানোর উপায়। যেমন ইমেইল করি না আমরা, বা ইউটিউবে ভিডিও আপলোড করি, তাহলে আমি আমার কম্পিউটার থেকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি কোথায়? দূরবর্তী কোনো সিস্টেমে বা সার্ভারে, ঠিক আছে, যেখানে জিনিসটা আপলোড আমি করে দিলাম, পাঠিয়ে দিলাম আমার কম্পিউটার থেকে, আমি সেখানে পাঠিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে আপলোড করা। সো আপ মানে কি? উপরের দিকে পাঠানো। এভাবে মনে রাখতে পারো যে আপ মানে হচ্ছে উপরের দিকে, সো আমি পাঠিয়ে দিলাম, আর ডাউন মানে হচ্ছে নিচের দিকে, আমরা ডাউনলোড করলাম, ঠিক আছে? হ্যাঁ। তো আশা করছি আজকের ক্লাসটি সবার বোঝা গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোথায় তোমার সমস্যা আছে, বা তুমি যদি পুরোপুরি সবকিছু বুঝে গিয়ে থাকো তাও জানাবে যে এভরিথিং অল রাইট, সবকিছু ক্লিয়ার। ওকে, আর ক্লিয়ার না হলে আমি তো আছি ক্লিয়ার করার জন্য, সমস্যা নেই, আমি সলভ করে দিব। তো বিদায় নিব আজকের জন্য। তার আগে বলে থাকি, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য, আল্লাহ হাফেজ।